আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের এই লাইভ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে। আমি শুনেছি আমার প্রিয় সহকর্মী একজন অভিজ্ঞ শিক্ষক, আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক জনাব রিনা খাতুন, উনি গলার সমস্যায় ভুগতেছেন। আমি দোয়া করি পরম করুণাময় মহান রব্বুল আলমিনের কাছে যেন উনি দ্রুত সুস্থতা লাভ করেন, এবং আরও যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছেন, কোভিড-19 সহ আরও মারাত্মক রোগ ব্যাধিতে ভুগতেছেন, হসপিটালে আছেন, সবার প্রতি রইল মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট প্রার্থনা যেন সবাই খুব দ্রুততার সহিত সুস্থ হয়ে ওঠেন। আসলে একজন ব্যক্তি সুস্থ থাকা মানে পরিবারের সবার সুখ, আর একজন অসুস্থ হলেই পরে পরিবারের সবারই বিভিন্ন মানসিক এবং শারীরিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আমি দোয়া করতেছি, আপনারা সবাই আমিন বলুন, ফিয়ামানিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা অংশগ্রহণ করেছো আজকের এই লাইভ ক্লাসে, তোমরা রুটিন মাফিক জানো যে আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান যে বই আছে সেই বই থেকে আমরা পড়ব। তো আমি তোমাদেরকে আজকে সাধারণ বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে পড়াবো। তৃতীয় অধ্যায়ের হৃদযন্ত্রের যত কথা, এই শিরোনামে যে চ্যাপ্টারটা আছে এখান থেকে পড়াবো। তোমরা পাশে থাকো, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো আজকের পার্ট থেকে আমরা কী কী জিনিস শিখব, আমি কিছু শিকনফল এখানে লিখে রাখছি। রক্ত কী, রক্তরস এবং রক্তের উপাদান নিয়ে আমরা কথা বলবো। লসিকা, ধমনী, শিরা, তারপরে রক্তের গ্রুপ নিয়ে কথা বলবো। আরএস ফ্যাক্টর আছে, এটা নিয়ে একটু কথা বলবো। তারপর সর্বশেষ আমরা ডায়াবেটিস রোগ সম্বন্ধে একটু আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেক বড়, এখানে বিস্তারিত যেরকম পড়ার কথা বলা আছে সেটা তোমরা বাসায় আরও পড়বে। আমি বলার বাইরেও যেগুলো বাকি থেকে যাবে, কিন্তু সার্বিকভাবে আমি একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে দিব যেটা তোমাদের কাজে লাগবে। তো প্রথমে চলো আমরা রক্ত নিয়ে একটু কথা বলি। আমি যদি রক্ত সম্বন্ধে তোমাদের বলি তাহলে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এইটা হচ্ছে আমার দেহের একটা কানেক্টর, একে কানেকটিভ টিস্যু বলে। মানে যোজক কলা বলতে কিন্তু কানেকটিভ টিস্যু, দ্যাট মিনস এটা যে কাজটা করে, মানে একটা জিনিস সচল আছে সেটা কিভাবে বুঝবি, যখন এটা কাজ করছে। আর প্রাণীদের ক্ষেত্রে যেটা, সেটা হলো মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং কিন্তু লাল, এটা তোমরা জানো, বই থেকে পড়েছো, এবং রক্ত বিভিন্ন প্রাণীর রক্ত তোমরা দেখেছো। তাহলে রক্তের রং লাল কেন? কারণ এটাতে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন নামক একটা রাসায়নিক পদার্থ আছে। আর হচ্ছে যে রক্ত এইটা কীভাবে কানেক্ট করে, দেখো যে আমার এই অংশ থেকে এই অংশ, এটার মধ্যে যে একটা কানেক্ট আছে, এটা কিন্তু রক্ত করতেছে। আমার হাতের সঙ্গে কবজির সঙ্গে এই অংশটা, এটা রক্ত কিন্তু কানেক্ট করছে। সো সারা দেহের যে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটা কিন্তু রক্ত দ্বারাই একটার সঙ্গে একটা সংযোজিত থাকে। এই হচ্ছে রক্ত। তো রক্ত হচ্ছে একটা প্রাণীর দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো প্রথমেই যদি রক্ত কি সেই প্রশ্নের উত্তরে তুমি কিছু লিখতে চাও তাহলে কেমন হবে দেখো। আমরা যদি রক্ত নিয়ে কিছু লিখতে চাই তাহলে হবে এক ধরনের তরল যোজক কলা। এটার বৈশিষ্ট্য কি হবে? এটি হচ্ছে ক্ষারধর্মী, মানে ঈষৎ লবণাক্ত।
এখন এটি খাড়দর্মী, আবার ঈষৎ লবণাক্ত। তারপরে রং হচ্ছে কি? তাহলে রং হচ্ছে লাল। লাল। এখন রক্তের আর কি কি বিষয় আমরা বলতে পারি? এটা অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। তাহলে এই যে রক্ত সম্বন্ধে আমরা যেটা জানলাম, মানে রক্ত হচ্ছে যোজক কলা, তারপরে কি করে মানে খাড়দর্মী, ঈষৎ লবণাক্ত, আর এটা রং লাল, আর হচ্ছে অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তোমরা রক্ত কি এই জাতীয় প্রশ্ন যদি করে বা রক্ত সম্বন্ধে যদি কিছু প্রাথমিক জানতে চাও, তাহলে তো এই বৈশিষ্ট্যগুলোই যথেষ্ট হয়ে যাবে, বুঝতে পারবে। আমি একটু দেখছি কারা কারা অংশগ্রহণ করেছো। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, অসুবিধা হচ্ছে। শিক্ষার্থী তোমরা যারা অংশগ্রহণ করেছো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড আর বোর্ড দেখতে পাচ্ছ কিনা, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করো। শিক্ষার্থী তোমরা যারা অংশগ্রহণ করেছো, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাউন্ড আর বোর্ড দেখতে পাচ্ছ কিনা, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করো। দেখা যাচ্ছে, মনে হচ্ছে তোমরা দেখো, এই যে স্পষ্ট বোঝা যায়। আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা রক্ত কি এই সম্বন্ধে বুঝতে পারলাম, কিন্তু একটি মানব দেহে এখন কতটুকু রক্ত থাকে সেটা একটু জানতে হবে। আমরা যদি সেটা কথা বলি সেটা নিয়ে, তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা অন্য একটা বিষয়, তাহলে এটা এভাবে লিখতে হবে যে এই পূর্ণবয়স্ক মানবদেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। গুরুত্বপূর্ণ বিষয়, মানে পূর্ণবয়স্ক মানবদেহে তাহলে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। সো একজন মানুষের দেহের মানে টোটাল তাহলে কতটুকু হবে? এটা প্রায় 8%। পার্সেন্টে হিসাব করলে এটা প্রায় 8%। তোমাদের বইয়ে আছে, তোমরা খুঁজলেই পাবে। মানে 8% ওজন বহন করে সারা দেহের। মানে রক্তটা দেহের মোট ওজনের 8% বহন করে। সো রক্ত সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা হয়েছে। আমরা এবার তোমাদের যদি ক্লিয়ার দেখা যায়, স্ক্রিনশট দিয়ে রাখো লেখাটা। মানে পূর্ণবয়স্ক মানবদেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, 8% ওজন বহন করে সারা দেহের ওজনের।
সারা দেহের ওজনের 8% ওজন এটা বহন করে। তাহলে রক্ত সম্বন্ধে আমাদের যে ধারণাগুলো হয়েছে, আমরা এখন এটা একটু মুছে ফেলতেছি। রক্তের অন্যান্য পড়াগুলো আমরা এখন পড়ব। রক্তের সাথে মানে এখন রক্তটা যে তোমরা দেখো, বিভিন্ন প্রাণীদেহের রক্ত দেখেছো, হাঁস, মুরগি, এমনকি গরু, ছাগল বা মানবদেহের রক্ত তোমরা দেখেছো। এখন আমি যদি বলি যে রক্তের এই যে আমরা যে বর্ণটা দেখি বা রক্তের যে স্টাইলটা আমরা দেখি, মানে এটা যে অবস্থায় আমরা দেখি, এটাকে আমি যদি একটু অন্যরকমভাবে দেখাই তোমাদের, এই দেখো আমি একটা ছবি আঁকতেছি, গোল করে একটু আঁকলাম। এটার ভিতরে আসলে এরকম এরকম জিনিস থাকে, রক্তটা কিন্তু এই স্টাইলেই থাকে। হ্যাঁ, এরকম অনেকগুলা কণা একসাথে হয়ে থাকে। এখন আমি যে ছবিটা আঁকলাম বা যে স্টাইলটা আঁকলাম, রক্ত কিন্তু জাস্ট আমরা যে পানি খাই এরকম পানির মতো স্বচ্ছ না। রক্তকে কিন্তু আমি আর একটা বৈশিষ্ট্য তখন লিখি না, এটা কিন্তু অস্বচ্ছ। অস্বচ্ছ অস্বচ্ছ স্বচ্ছ এই জিনিসটা তোমরা বুঝো, তা আমি বলে দিচ্ছি। মানে যার এক প্রান্তে তাকালে অন্য প্রান্ত স্পষ্ট দেখা যায়, এইরকম যে উপাদানটা সেটাকে বলা হয় স্বচ্ছ। আর যদি দেখা না যায় তাহলে সেটা অস্বচ্ছ। তোমরা দেখবে যে রক্তের এক পাশে তাকালে অন্য পাশে দেখা যায় না, এটা ঘন। কিন্তু যদি কাজ হয়, পানি হয়, পানি কিন্তু স্বচ্ছ। পানির আমরা যদি গ্লাসে পানি রাখি তাহলে পানির এই পাশে আমি তাকালে ওই পাশে কি আছে দেখা যাচ্ছে, কিন্তু রক্ত যদি তুমি কোথাও রাখো একটা কাচের পাত্রে তাহলে এক পাশ থেকে আরেক পাশ দেখতে পারবে না। দ্যাট মিনস এটা অস্বচ্ছ। আমি এখন এটা যে অস্বচ্ছ তার মানে এটা ঘন, এটা শুধু পানি না, এর মধ্যে আরও কিছু আছে। এই কিছু থাকার মানেই হচ্ছে রক্তের উপাদান। তাহলে আমাদের জানতে হবে রক্তের উপাদান। রক্তের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে রক্ত রস আর একটি হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্তের উপাদান হচ্ছে দুইটি, একটি হচ্ছে রক্ত রস আর একটি হচ্ছে রক্ত কণিকা। সো রক্ত রস মানে হচ্ছে ব্লাড প্লাজমা, যেটা প্লাজমা, আর রক্ত কণিকা যেটা ব্লাড কর্পাসল, ব্লাড সেল, যেটা ব্লাড সেল বা ব্লাড কর্পাসল। সো আমরা রক্ত রস আর রক্ত কণিকা নিয়ে এখন কথা বলবো। আমি যে এইগুলো যে আঁকলাম এটা কিন্তু আসলে কণিকার কথা আমি বলতে চাচ্ছিলাম। আমরা যদি রক্তের কণিকার কথা বলি তাহলে তিনটি রক্ত কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তাহলে এই তিনটি স্টাইলের মধ্যে আমি ধরো একটাতে এরকম দিলাম, আরেকটাতে এগুলো হালকা হালকা দিলাম, আরেকটার এরকম হালকাই থাকবে। আমি তিনটা এখানে আঁকি তাহলে বুঝতে পারবে। এখানে একটু ব্যাপার আছে অবশ্য, আর একটু তিনটা কণিকার একটু স্টাইল আছে। মানে লোহিত রক্তকণিকা যেটা, সেটা হচ্ছে যে দ্বিপতল স্টাইলেও হয়, আর শ্বেত রক্তকণিকাটা এক্স্যাক্টলি কোনো আকার থাকে না। হ্যাঁ, এটা বিভিন্ন স্টাইলের হতে পারে শ্বেত রক্তকণিকাটা বিভিন্ন, কিন্তু এর ভিতরে নিউক্লিয়াস থাকে। আবার লোহিত রক্তকণিকা যেটা, এর ভিতরে নিউক্লিয়াস থাকে না, হিমোগ্লোবিন বা এরকম রাসায়নিক পদার্থ, প্রোটিন এগুলো থাকে, এই জন্য একটু কোনো কোনো দেখা যায়। আর লোহিত রক্তকণিকাটা হচ্ছে যে নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটা ধরো শ্বেত রক্তকণিকা। আর অনুচক্রিকা যদি আমি আঁকি তাহলে এইটারও বিভিন্ন আকৃতি থাকে, কিন্তু এর ভিতরেও নিউক্লিয়াস থাকে না। তার মানে হচ্ছে লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, আবার শ্বেতরক্ত অনুচক্রিকাতেও নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র নিউক্লিয়াস থাকে তাহলে হচ্ছে শ্বেতরক্তকণিকায়। তার মানে আমরা এখানে রক্তকণিকা পেয়েছি তিনটি, একটি হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটি হচ্ছে শ্বেতরক্তকণিকা, আরেকটি হচ্ছে অনুচক্রিকা। এই তিনটার আলাদা একটু বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। যেটা লোহিত এটা মানে হচ্ছে লাল, এইটাই কিন্তু লাল রঙের। শ্বেত মানে সাদা, এটা সাদা রক্তকণিকা। আরেকটি হচ্ছে অনুচক্রিকা, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এর মধ্যে ফাইব্রিন আছে, এটা নিয়ে আমি আরও বলবো। বিজ্ঞানের পড়া তো, তোমরা শব্দগুলো ভালো করে খেয়াল করবে, আর কোন পৃষ্ঠায় শব্দগুলো আছে সেটা আমি বলে দিব, ওখানে গিয়ে তোমরা মার্ক করতে পারবে যদি আমার কথা স্পষ্ট বোঝা না যায়। খেয়াল করে দেখো
যে রক্তকণিকা 3টা ঠিক আছে, এবার রক্তকণিকায় যাওয়ার আগে কিন্তু রক্তরসও রয়েছে। তাহলে রক্তরস বলতে যে জিনিসটা সেটা কি, রক্তকণিকাগুলা যেখানে ভাসতে থাকে সেটা হচ্ছে রক্তরস। এখন রক্তরসে কি থাকে, রক্তরসে রক্তকণিকা থাকে আর হচ্ছে পানি থাকে। রক্তরসে কিন্তু পানির পরিমাণ বেশি। আমি রক্তরস নিয়ে এখন একটু বলতেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। রক্তরসে পানির পরিমাণ বেশি, 90%-এর উপরে তোমার রক্তের সমগ্র রক্তের যে রক্তরস যেটা সেটা হচ্ছে এখন রক্তরস আর রক্তকণিকা কতটুকু সেটাও জানার বিষয় ছিল। রক্তের মধ্যে রক্তরস আর রক্তকণিকা কতটুকু, এই রক্ত আর হচ্ছে পরে হচ্ছে রক্তরসের কথাটা আলাদা। রক্তরসে পানি কতটুকু থাকবে আর অন্যান্য উপাদান কতটুকু থাকবে সেটা আলাদা। আমরা যদি প্রথমে রক্তের কথা চিন্তা করি, রক্তরসে রক্তকণিকা কতটুকু আর রক্তরস কতটুকু। রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ বেশি। এখন কতটুকু বেশি, রক্তের মধ্যে রক্তরস হচ্ছে 50% আর রক্তকণিকা হচ্ছে 45%। আবার রক্তরসের মধ্যে 90% হচ্ছে পানি আর 10% হচ্ছে অন্যান্য উপাদান। এখন এইটা হচ্ছে রক্তরস, আর এইটা হচ্ছে রক্তকণিকা। তার মানে রক্তের মধ্যে যে দুইটা উপাদান, 55% হচ্ছে তোমার রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। রক্তরসের মধ্যে হচ্ছে 90% পানি আর 10% হচ্ছে অন্যান্য উপাদান। এখানে জৈব উপাদানও আছে, অজৈব উপাদানও আছে, জৈব ও অজৈব উপাদান। আচ্ছা, তাহলে আমরা রক্ত এবং রক্তরসের যে বিষয়টা সেটা জানতে পারলাম। তার মানে এই জন্য কিন্তু রক্তকে আমরা লিকুইড মানে তরল বলেছিলাম আগে, আমি লিকুইড কানেকটিভ টিস্যু বলেছিলাম। ব্লাড ইজ দ্য লিকুইড কানেকটিভ টিস্যু, ইউনো। এবং রক্ত এবং রক্তরসের যে বিষয়টা এখন আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলো রক্তরসের যে 90% পানি আর 10% জৈব অজৈব পদার্থ, এই জন্য ডাক্তাররা কিন্তু বলে থাকেন যে প্রচুর পানি খাওয়া দরকার। এই পানি পান করার ব্যাপারে হচ্ছে যে একজন সুস্থ মানুষ সুস্থ থাকার মানে মেইন মানে কারণটাই হতে পারে যে সে যথেষ্ট পরিমাণ পানি পান করেছে। আর একজন অসুস্থ মানুষ সুস্থ হওয়ার জন্য খুবই জরুরি হয়ে পড়ে যে যথেষ্ট পরিমাণ পানি পান করা। তোমরা জানো যে রক্তের মধ্যে 90% পানি আর দেহের মধ্যে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। তো 90% যদি পানি থাকে, আমাদের প্রচুর পানি প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 লিটার পানি খাওয়া দরকার আমি মনে করি। সো এটা ডাক্তারদের ভাষ্যমতেই বলছি। সো খেয়াল করে দেখো, আমরা এখন রক্তরসের পানি আর জৈব অজৈব পদার্থের বিষয়ে যদি কথা বলি, তাহলে আমরা প্রথমেই রক্তরসের আরেকটু কথা আমরা বলবো। রক্তরসের মধ্যে কী জিনিসগুলো থাকে, মানে রক্তরসের একজাক্টলি কাজটা কী, যেটা সেটা হচ্ছে যে রক্তরসের মধ্যে কিন্তু রক্তকণিকাগুলো ভাসতে থাকে। মানে তুমি যদি একটা পাত্রের মধ্যে মানে রক্ত নিয়ে এখানে রক্ত রাখো, তাহলে যদি এটা রক্ত হয় তাহলে কিছুক্ষণ পরে কিন্তু রক্তটা জমে যাচ্ছে, মানে রক্তটা জমে যাচ্ছে। এখন রক্তের মধ্যে রক্তের কণিকাগুলো ভাসে। আমরা একটু আগে বললাম যে রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলো ভাসতে থাকে, এই কিছুক্ষণ পরে এটা জমে যায়। এখন কেন জমে যাচ্ছে, তাহলে এর মধ্যে কী কী জিনিস আছে? ওই যে 10% যে অন্যান্য উপাদানগুলো আছে এগুলো কী হয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু গ্যাসীয় পদার্থ আছে, এটা উড়ে চলে যাবে। যদি এটা ওপেন থাকে, আমরা একটা পাত্রে নিলাম, তাহলে গ্যাসীয় পদার্থগুলো উড়ে চলে যাবে আর জৈব অজৈব পদার্থগুলো একসাথে মিশে যাবে, তখন এটা কিন্তু জমে যায়, ব্লাড ক্লট হয়ে যায়। তো জমে যাওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা সংজ্ঞা জেনে নিব। এখন এই যে দেখো, আমি এখানে বলেছিলাম লসিকা। লসিকা পড়াটা তোমার আমি ঠিক এটা লসিকা না, আমি এটা আসলে বলতে চাচ্ছিলাম এটা তো লসিকাটা তোমার বইয়ের মধ্যে নাই, এটা আসলে সিরাম বলতে চাচ্ছিলাম। সিরাম, হ্যাঁ সিরাম। সিরামটা আছে হচ্ছে তোমাদের বইয়ের, এটা হচ্ছে 2019 সালের 2019 সালের বইটাতে 60 পৃষ্ঠায়, মানে 60 পৃষ্ঠায় আছে
সিরাম যে বিষয়টা, সিরামটা আসলে কী তাহলে? মানে রক্তরস আর সিরামের মধ্যে তোমরা উল্টাপাল্টা করে ফেলো। আমি খেয়াল করে দেখেছি ক্লাসে আমি এই নিয়ে যখন কথা বলেছিলাম এর আগের ক্লাসের স্টুডেন্টদের সাথে, আমার সাথে প্রায়ই বলতা যে তোমরা যে স্যার সিরাম আর হচ্ছে রক্তরস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আসলে সিরাম আর রক্তরস উল্টাপাল্টা হওয়ার কিচ্ছু নাই। রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে আমি এই পাত্রে যখন রক্তটা দিলাম, রক্ত যখন জমাট বেঁধে গেল, জমাট বাঁধা রক্তটা সরাইয়ে ফেললে পরে এর নিচে কিন্তু একটু পানি জমে থাকে, এটা হলুদ রঙের। রক্ত জমাট বাঁধার পর যে হলুদ রঙের স্বচ্ছ তরল অংশ থাকে তাকে সিরাম বলে। তাহলে এই সিরামটা বুঝতে পেরেছো, মানে রক্ত জমাট বাঁধার পর জমাট বাঁধা অংশটা যদি আমরা সরাই ফেলি তাহলে এর মধ্যে যে পানিটা থাকবে যেটা হলুদ রঙের, এটা কিন্তু স্বচ্ছ হবে, মানে পরিষ্কার থাকবে আর কি। তখন সেটা কিন্তু সেটাকে সিরাম বলে। আসলে সিরাম আর রক্তরসের মধ্যে আরেকটু তফাৎ হচ্ছে যে সিরামের মধ্যে কিন্তু প্রোটিনটা থাকবে না, ওটাই জমাট বাঁধা অংশের মধ্যে প্রোটিন চলে যাচ্ছে, আর রক্তরসের মধ্যে প্রোটিনটা তাহলে থেকে যাবে। দ্যাট মিনস পার্থক্যটা তোমরা বুঝতেছো যে জমাট বাঁধার পরে প্রোটিন রক্তের জমাট বাঁধা অংশের সঙ্গে চলে যাচ্ছে, আর যেটা থেকে যাচ্ছে এর মধ্যে প্রোটিন নেই। যদি রক্তরসটা শুধু যে হলুদ রঙের স্বচ্ছ রসটা রয়ে গেল সেটাই সিরাম। এটা তোমার বইয়ের 60 পৃষ্ঠায় আছে। রক্ত জমাট এখানে বলতেছে যে প্রয়োজনীয় প্রোটিন আছে রক্ত জমাট বাঁধার জন্য, আর সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরল অংশটি থেকে যায় তাকে সিরাম বলে। দ্যাট মিনস রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। আমি যেটা বলেছি এটা তোমার বইয়ের মধ্যে আছে স্পষ্ট 60 পৃষ্ঠায়। তাহলে আমরা সিরামের সংজ্ঞাটা জেনে গেলাম, আর রক্তের উপাদানের মধ্যে রক্তরসের কথাটা জেনে গেলাম। এখানে রক্তরসের কাজ আছে অনেকগুলা, মানে আর জৈব অজৈব অনেকগুলো উপাদান আছে, উপাদানগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিও। আমি একটু বলে দিচ্ছি, শুধু এটা লিখলাম না। রক্তরস কী কাজটা করে, রক্তরসের প্রধান যেটা কাজ সেটা হচ্ছে এর মধ্যে মানে দেহের যে খাদ্যগুলা শোষিত হয় খাদ্য সার কিন্তু এর মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। আমরা একটা কলা খেলাম, আমরা একটা বিস্কিট খেলাম, আমরা ভাত খেলাম, আমরা তরকারি খেলাম, আমরা মাছ খেলাম, মাংস খেলাম, যাই খেলাম, এই খাওয়ার পর যে খাদ্যের যে সার অংশটা এটা শোষিত হয়ে কোথায় থাকে, এটা রক্তকোষে থাকে, এই রক্ত রসে থাকে, রক্তরস এটা দ্রবীভূত অবস্থায় থাকে। আরও কাজ আছে টিস্যু থেকে বজ্র পদার্থ মানে রেচন প্রক্রিয়ায় যে দেহ থেকে বের করে দিচ্ছে, এটা রক্তরসে কাজটা করে। আরও কাজ আছে যেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড। আমরা একটা জিনিস এটা বলে দিই আমি তোমাদেরকে, এই যে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা আমি তোমাদের বলি। তোমরা হয়তো শুধু এটুকু জানো যে কার্বন ডাইঅক্সাইড বোধ পরিবেশ থেকে আমরা শুধু দেহের ভিতরে নিয়ে যাচ্ছি নাসিকার মাধ্যমে, একজাক্টলি কিন্তু তা না। দেহের ভিতরেও কিন্তু কোষের মধ্যে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। শ্বসন প্রক্রিয়া যখন সম্পন্ন হয় সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেটা বাইকার্বনেট হিসেবে দেহের বাইরে আবার নিষ্কাশিত করে হচ্ছে এই রক্তরস। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে রক্তরসের কাজ রয়েছে। আর রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো তাহলে বললামই একটু আগে আমি, যে সিরামের আগে আমি আলোচনা করলাম যে রক্ত জমাট বাঁধার যে পদার্থগুলো প্রোটিনগুলো এগুলোও কিন্তু রক্তরসে থাকে। আসলে কি কি জিনিস থাকে সেটা যদি একটু আমি বলি, যে প্লাজমাতে কি কি জিনিস থাকে, সেটা খাদ্য সার থাকে, তারপরে তোমার রেচন পদার্থ এর মধ্যে থাকে, প্রতিরক্ষামূলক অক্সিটক্সিন আছে, গ্লুটিনিন আছে। দ্যাট মিনস রক্তের যে মূল উপাদানগুলা সবগুলাই রক্তরসে থাকে। বাকিটা তোমরা বই থেকে পড়ো। আমরা এখন রক্তকণিকায় চলে যাচ্ছি। রক্তকণিকার পড়াটা একটু বিস্তর আছে, আর এটা নিয়ে একটু আমি বলবো তোমাদের, কারণ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে, আবার অনেক সময় লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। আমি রক্তকণিকা নিয়ে একটু কথা বলতেছি, একটু গুছাই লিখবো, তোমরা লিখতে পারবে। রক্তকণিকা হচ্ছে 3টি। তাহলে 1 নাম্বার হলো লোহিত রক্তকণিকা, এটা
এটার আরেকটা নাম হচ্ছে রেড ব্লাড সেল। এই সেলকে কর্পাসেলও বলে। আবার এর আরেকটা নাম হলো ইরাইথ্রোসাইট। খেয়াল করে দেখো, আমি 3টা নাম লিখেছি এখানে। এটা গ্রিক নেম, আর এটা ইংরেজি, এটা বাংলা। লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল, ইরাইথ্রোসাইট। আমি এই নামগুলা থেকেই এর কিছু কিছু বৈশিষ্ট্য এবং ব্যাখ্যা এই ঘরটার ভিতরে দিব। তোমরা এখান থেকে পরে সাজায় লিখবে, অথবা বইয়ের মধ্যে বিস্তারিত আছে। এর কিছু বৈশিষ্ট্য আমি এখানে লিখবো, খেয়াল করলেই বুঝতে পারবে। এই লোহিত রক্তকণিকা, এর নামটা হচ্ছে লোহিত রক্তকণিকা কারণ এটা দেখতে লাল রঙের। রক্তের যে লাল অংশটা, এটা কিন্তু এই যে লোহিত রক্তকণিকায় থাকে। আর হচ্ছে একে কিন্তু এই জন্য রেড ব্লাড সেলও বলে। আর এর গ্রিক নেম হচ্ছে ইরাইথ্রোসাইট। আর তোমরা এই 3টা নামই ভালো করে শিখে ফেলবে, কারণ পরীক্ষায় অনেক সময় লোহিত রক্তকণিকাকে অন্য কী নামে ডাকা হয় এরকম প্রশ্ন আসতে পারে। অল্টারনেটে যদি এই দুইটার যে কোনো একটা থাকে, তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এইটার আমরা এখন মানবদেহে, আজকে যে পড়াটা পড়তেছি এটা মানবদেহের পড়াটা। মানবদেহে লোহিত রক্তকণিকা কী পরিমাণ থাকে, এটা একটা বিষয়। কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে কী জিনিস থাকলে পরে এটা লাল দেখায়, এটা একটা বিষয়। মানে লোহিত রক্তকণিকার যে পরিমাণ, এইটা মানবদেহে আসলে আমি এটা শুধু একটা জিনিস এখানে পরিমাণ বলে দিলে হবে না, কারণ শিশুদের একরকম থাকে, আবার ভ্রূণ, মায়ের পেটে যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণে একরকম থাকে, আবার পূর্ণবয়স্ক মানুষের একরকম থাকে, বৃদ্ধ বয়সে একরকম হয়, আবার নারী পুরুষের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ ভিন্ন হয়ে যায়। সো আমি সংখ্যাটা দিচ্ছি না, কিন্তু এটা কতদিন বেঁচে থাকে শুধু এটা দিচ্ছে। এটা 120 দিন বেঁচে থাকে। এটা আছে তোমার বইয়ের মধ্যে, 4 মাস বা 120 দিন, 4 মাস বা 120 দিন, 120 দিন বেঁচে থাকে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এটা কেন লাল দেখায়, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন নামক একটি পদার্থ আছে এর মধ্যে। তাহলে এটার আমি যদি বলি যে লোহিত রক্তকণিকার কিছু বৈশিষ্ট্য তুমি যেটা মনে রাখতে হবে বা মনে রাখা দরকার আছে, সেটা হলো এটা মানবদেহে উৎপন্ন হওয়ার পর, 4 মাস বা 120 দিন বেঁচে থাকে। এর মধ্যে হিমোগ্লোবিন আছে। আর কি কি জিনিস তাহলে এটা? এখন এটা নিউক্লিয়াস বিহীন। এটা মনে রাখতে হবে, এটা নিউক্লিয়াস বিহীন। এবং কোথায় সঞ্চিত থাকে, এটা একটা বিষয়। এটা অবশ্য মানব দেহে থাকে না, অন্যান্য প্রাণী দেহের ক্ষেত্রে এটা হয়। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্প্লিহায়, মানে এটা পাইবা তুমি, প্লিহাতে মানে থাকে, প্লিহা অথবা স্প্লিন বলে এটাকে, প্লিহাতে সঞ্চিত থাকে। এটা কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হয়, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। ব্যাস। এখন হচ্ছে এটা কোথায় উৎপন্ন হয়? আসলে লোহিত রক্তকণিকা কিন্তু উৎপন্ন হয় তোমার অস্থিমজ্জায়। এটা আছে তোমার এখানে, অস্থিমজ্জায় উৎপন্ন হয়। দেখতে কিন্তু চ্যাপ্টাকৃতির, আবার হচ্ছে অবতলাকার হয়, দিয়বোতল স্টাইলের হয়। মানে দিয়বোতল অথবা চাকতি বলা যায় আকৃতিটা। দেখতে চাকতি ও চাকতি অথবা দিয়বোতল হয়। অবতল চাকতি মানে তো ওই যে এই একটা স্টাইল, চাকতি এটা একটা। এখন অবতলটা কি আসলে? অবতল স্টাইলটা কিন্তু এরকম, এই দেখো, এটা কিন্তু অবতল স্টাইল। কিন্তু এটা যেহেতু দ্বিঅবতল, স্টাইলটা কিন্তু এরকম হবে না, আরেকটা অবতল এর সঙ্গে মিশবে, তাহলে স্টাইলটা অনেকটা অবতল যেহেতু বলছে এরকম হয়ে যাবে, মানে এইদিকেও অবতল এদিকেও অবতল, এই স্টাইলটা হবে। তাহলে লোহিত কণিকার আমরা একটা জিনিস পেলাম, এটা উৎপন্ন হয় কোথায়, সেটাও আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে অস্থিমজ্জায় উৎপন্ন হয়, অস্থিমজ্জায়। তাহলে এখানে আমরা পেয়েছি অস্থিমজ্জা উৎপন্ন হওয়ার পর 120 দিন বেঁচে থাকে। এর মধ্যে হিমোগ্লোবিন আছে, এটা নিউক্লিয়াস থাকে না। তারপর প্লিহাতে সঞ্চিত থাকে, যেটা এটা কিছু কিছু মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এরকমটা হয়। দেখতে চাকতি অথবা দ্বিঅবতল স্টাইলের। এই লোহিত কণিকার সম্বন্ধে আমাদের পড়া হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা বিষয় একটু পড়তে হবে আমাদের, সেটা হলো কোন কোন
বয়সী মানুষের কেমন থাকে এটা বইয়ের মধ্যে আছে অবশ্য। প্রতি ঘন মিলিমিটারে ভ্রূণের মধ্যে থাকে, মানে ভ্রূণের কথা যদি বলি, মানে ভ্রূণে থাকে হচ্ছে অনেক, 80 থেকে 90 লাখ। এটা হচ্ছে একদম ভ্রূণে থাকে 80 থেকে 90 লাখ। রক্তের প্রতি ঘন মিলিমিটারে, হ্যাঁ, মানে দেহটা যে গঠিত হয় তার ভ্রূণের মধ্যে তখন প্রতি ঘন মিলিমিটার রক্তে 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা থাকে। মানে ধরে নিতে পারো যে অনেক বেশি, প্রায় 10 লাখ থাকে অন্য কণিকাগুলা। প্রতি ঘন মিলিমিটারে যদি মানে 80 থেকে 90 লাখ থাকে ভ্রূণে, তাহলে শিশুদের দেহে কতটুকু থাকে তখন? শিশুদের ক্ষেত্রে থাকে একটু কম, 60 থেকে 70 লাখ থাকে, 60 থেকে 70 লাখ। আর পূর্ণবয়স্ক মানুষের দেহে তাহলে কতটুকু থাকে? মানুষ যখন পূর্ণবয়স্ক হয়ে যায় তখন থাকে হচ্ছে তোমার, এটা পুরুষ আর স্ত্রীর ক্ষেত্রে আলাদা আলাদা, 4.5 থেকে 5.5 হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর 4 থেকে 5 হচ্ছে নারীর ক্ষেত্রে। এটা হচ্ছে পুরুষ মানুষ। আর নারীর ক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 লাখ। এখানে একটু দেখো যে পুরুষদের দেহে তাহলে লোহিত রক্তকণিকার পরিমাণটা একটু বেশি। তাহলে আমরা লোহিত রক্তকণিকার সম্বন্ধে অনেক জানলাম, এটা আমরা এখন মুছে ফেলবো। একটু ভালো করে দেখে নাও তোমরা। লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে ভ্রূণের ক্ষেত্রে, ভ্রূণ যেটা মায়ের পেটে শিশুটা থাকে, যখন শিশু এখনও আকৃতি হয় নাই তখন মায়ের পেটে 80 থেকে 90 লাখ প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকা থাকে। আর শিশুর ক্ষেত্রে 60 থেকে 70 লাখ প্রতি ঘন মিলিমিটার রক্তে থাকে। আর পুরুষ মানুষের ক্ষেত্রে 4.5 থেকে 5.5 লাখ লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে থাকে। নারীদের ক্ষেত্রে 4 থেকে 5 লাখ। এবার আমরা শ্বেত রক্তকণিকা সম্বন্ধে একটু পড়ব। এটা শ্বেত রক্তকণিকা হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ যখন খুব বেশি কমে যায় তখন বিভিন্ন রোগ দেখা দেয় মানুষের দেহে। এটা বইয়ের মধ্যে আছে তোমাদের কিছু রোগের কথা। আমি এই অংশটা একটা আছে একটা বিষয়, সেটা হচ্ছে যে লিউকেমিয়া বলে একটা রোগ আছে 66 পৃষ্ঠায়। এখানে তোমরা খেয়াল করে দেখবে যে নিউমোনিয়া, প্লেগ অথবা কলেরা রোগের যারা ভোগে এদের ক্ষেত্রে দেখা যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা তখন বেড়ে যায়। আসলে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় কারণ কি? কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়। মানে শ্বেত রক্তকণিকা যখন বেড়ে যাবে তখন হচ্ছে যে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেল। তো শ্বেত রক্তকণিকা বেড়ে গেল মানে হচ্ছে লোহিত রক্তকণিকা কমে গেল। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আস্তে আস্তে তার লোহিত রক্তকণিকাগুলো কমে যেতে থাকে। আর কমে গেলে যথেষ্ট পরিমাণ যখন লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না তার বিভিন্ন রোগ ব্যাধির জন্য, তখন কিন্তু শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাচ্ছে। এটাকে আমরা লিউকেমিয়া বলি। এটা যখন খুব বেশি পরিমাণ হয়, দ্যাট মিনস এমনটা হয় যে 10 লক্ষ মেবি 50,000 থেকে 50,000 থেকে 10 লক্ষ পরিমাণ যদি হয়ে যায় এই শ্বেত রক্তকণিকার পরিমাণ, তখন সেটাকে কিন্তু আমরা ব্লাড ক্যান্সার বলি। মানে শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় খুব বেশি পরিমাণ, তার মানে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে। যদি বাড়তে বাড়তে এমনটা হয় যে 50,000 থেকে প্রায় 10 লক্ষ পরিমাণে পৌঁছে গেছে, তখন কিন্তু সেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি। এটাকে অন্য একটা নামে ডাকা হয় লিউকেমিয়া। হ্যাঁ, এটা বিভিন্ন ভাবেই দেহের মধ্যে হইতে থাকে আস্তে আস্তে, পরে একটা সময় এই অবস্থাটা সৃষ্টি হয়। এই যে প্লেগ রোগ, নিউমোনিয়া, কলেরা এই জাতীয় রোগের মাধ্যমে কিন্তু প্রথমে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে যেতে থাকে আস্তে আস্তে। তো এটা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন একটা সময়
এই অবস্থাটা সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এইরকম মারাত্মক রূপ থেকে, আমিন। আমরা শ্বেতরক্তকণিকার বিষয়ে যে জিনিসটা তোমাদের বলবো এখন, ওই আগের মতো ডিটেল যদি আমরা একটু বলি, যে শ্বেতরক্তকণিকার আকৃতি নিয়ে কথা বলার চাইতে আমি বরং এটা বলবো যে এটা কতদিন বেঁচে থাকে। শ্বেতরক্তকণিকাটা কিন্তু আসলে 1 থেকে 15 দিন বাঁচে। এরও কিন্তু 3টা নাম আছে, আমি সবগুলো বলতে গেলে সময় চলে যাবে বেশি। শ্বেতরক্তকণিকাকে কিন্তু আসলে হোয়াইট ব্লাড সেল, মানে সাদা, আর এটাকে বলে হচ্ছে, আগেরটাকে যেমন ইরেথ্রোসাইট বলেছিল, এটাকে বলে হচ্ছে লিউকোসাইট। লিউ কথার অর্থ হচ্ছে নেগেটিভ, মানে নাই, মানে লিউকোসাইট মানে হচ্ছে এটা সাদা, সাদা হয়ে যায়। তাহলে এর একটা নাম হচ্ছে হোয়াইট ব্লাড সেল, লিউকোসাইট, আরটা হচ্ছে শ্বেতরক্তকণিকা। তাহলে এটা কতদিন বাঁচে? 1 থেকে 15 দিন বাঁচে। এখন এইটার আরও কিছু কাজ আছে। এই শ্বেতরক্তকণিকা কিন্তু দেহের মধ্যে, এর মধ্যে নিউক্লিয়াস আছে, তো এর স্টাইলটা একটু খেয়াল করে দেখো। আমি যদি একটা চিত্র আঁকি এরকম, এটা যদি শ্বেতরক্তকণিকা হয়, এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে। এটা একটু ডিটেলস বুঝতে হবে, কারণ শ্বেতরক্তকণিকাকে দেহের পাহারাদার বলে। এই শ্বেতরক্তকণিকাই দেহের রোগ ব্যাধিকে কন্ট্রোল করে, বিভিন্ন রোগ জীবাণু আসলে এটাকে ধ্বংস করে। তাহলে শ্বেতরক্তকণিকা হচ্ছে আমাদের দেহের জন্য একজন পাহারাদার, মানে আমাদের প্রতিষেধক হিসেবে কাজ করে, প্রতিরোধক হিসেবে কাজ করে। তো শ্বেতরক্তকণিকা তাহলে এই কাজগুলো কীভাবে করে? এর দেহে যেহেতু নিউক্লিয়াস আছে, আর তাহলে নিউক্লিয়াস ছাড়া বাকি অংশটাকে বলা হয় কিন্তু আসলে সাইটোপ্লাজম। কোষের ধারণা তোমাদের আছে, এই জন্য বলতেছি। যদি সাইটোপ্লাজম বলে বাকিটা, তো সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে এইটা হচ্ছে, সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে এটা 2 প্রকার, আর নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এটা 3 প্রকার। দ্যাট মিনস শ্বেতরক্তকণিকা এখানে 5 ধরনের পাওয়া যায়। মানে সাইটোপ্লাজম যাদের অ্যাগ্রানুলোসাইট, যেটা মানে সাইটোপ্লাজম যদি দানাহীন হয়, দানা দানা না হয়, তাহলে এই স্টাইলটা কিন্তু আসলে 2 ধরনের, একটা লিম্ফোসাইট, একটা মনোসাইট। মানে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে হচ্ছে 3 প্রকার। বইয়ের মধ্যে একটু ডিটেলস আছে, আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। আর সাইটোপ্লাজমের ভিত্তি করে হচ্ছে 2 প্রকার। আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে সাইটোপ্লাজমের স্টাইলের উপর ভিত্তি করে হচ্ছে 2 প্রকার, আর নিউক্লিয়াসের স্টাইলের উপর ভিত্তি করে হচ্ছে 3 প্রকার। তাহলে সাইটোপ্লাজমের যে 2 প্রকার, সেটা হচ্ছে যে লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। আচ্ছা, এই দুইটা হচ্ছে তোমার, এই 2 রকম শ্বেতকণিকা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের উপর ভিত্তি করে। সাইটোপ্লাজমটা কিন্তু দানাদার হতে পারে, অদানাদার হতে পারে। আবার নিউক্লিয়াসের উপর ভিত্তি করে যে 3 প্রকার, সেটা হচ্ছে তোমার নিউট্রোফিল আছে, ইউসিনোফিল আছে, বেসোফিল আছে। নিউট্রোফিল, ইউসিনোফিল, আর এটা হচ্ছে বেসোফিল। হ্যাঁ, এখানে একটু খেয়াল করে দেখো যে লিম্ফোসাইট আর মনোসাইট যে বললাম, এরা কিভাবে আমাদের দেহে কাজ করে, রোগগুলোকে কীভাবে ধ্বংস করে। এই লিম্ফোসাইট আর মনোসাইট এরা কিন্তু লিম্ফোনোডের, দেহের যে লিম্ফোনোড আছে এখানে থাকে, যেমন টনসিল গ্রন্থি আছে, তারপর প্লিহা আছে, লিম্ফোনোড আছে, এগুলাতে কিন্তু এরা উৎপন্ন হয়। আর এইখানে ওরা যে স্টাইলে থাকে, লিম্ফোসাইট আর মনোসাইটের আকৃতি কিন্তু একটু ডিফারেন্স আছে। লিম্ফোসাইটটা হচ্ছে কণিকাটা ছোট, আর মনোসাইটটা হচ্ছে, মানে লিম্ফোসাইটের কণিকা ছোট, মনোসাইটের কণিকাটা বড়। আর মনোসাইটের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটা হচ্ছে কিডনি আকৃতির অনেকটা। আর লিম্ফোসাইটের ভিতরে প্রায় সবটা জুড়েই তোমার নিউক্লিয়াসটা থাকে। এটা হচ্ছে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের পুরোটাই হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে, আর মনোসাইটের হচ্ছে কণিকাটা বড়, কিন্তু এই নিউক্লিয়াসটার আকৃতিটা একটু ছোট। আমি এখানে 2টা জিনিসের মধ্যে যেটা বোঝাতে চাচ্ছি এরা কীভাবে কাজ করে, এরা কিন্তু একজাক্টলি মানে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়
জীবাণু ধ্বংস করে। এই ফেগোসাইটোসিস প্রক্রিয়াটাকে আমি একটু তোমাদের দেখাই, আর বাকিটুক বইয়ের মধ্যে আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। কোনো একটা জীবাণু যখন দেহের ভিতরে প্রবেশ করে ফেলে, এই যে শ্বেতরক্ত কণিকা, এটা কিভাবে কাজ করে। একটা জীবাণু যদি দেহের মধ্যে এসে পড়ে, এটা জীবাণু যদি হয়, তাহলে এই যে এটা হচ্ছে তোমার আমাদের শ্বেতরক্ত কণিকা, তাহলে কিভাবে কাজ করে, এটা কিন্তু ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কাজ করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়াটা আসলে কি, এই যে দেখো, আমরা যদি ফেগোসাইটোসিস প্রক্রিয়া বলতে কি জিনিসটাকে বুঝাচ্ছি একটু যদি আমি দেখাই তোমাদের। এই যে এই জীবাণুটাকে সে মানে বাহিরের দিক থেকে, মানে জীবাণুটাকে বাইরের দিক থেকে সে কী করবে, ঘেরাও করে ফেলবে, মানে ক্ষণপদের মতো, এটাকে ক্ষণপদ বলে এটাকে, মানে ছোট ছোট পায়ের সৃষ্টি করে করে এটাকে কী করে, এটাকে আক্রমণ করে ঘেরাও করে ফেলে। এটা এক সময় সে ক্লোজ করে তার ভিতরে তোমার অর্থাৎ এই শ্বেতরক্ত কণিকার ভিতরে এই জীবাণুটাকে সে প্রবেশ করিয়ে ফেলে, তখন জীবাণুটাকে সে ধ্বংস করে ফেলে। এই কাজটা করার জন্য তার কিন্তু অ্যান্টিবায়োটিক উৎপন্ন করতে হয়। তো এই যে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করা, যদি মানে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু দেহের মধ্যে এই শ্বেতরক্ত কণিকা গড গিফটেড, সৃষ্টিকর্তা কিন্তু আমাদের এই শ্বেতরক্ত কণিকা দিয়েছেন আমাদের রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে আমাদেরকে সেফ রাখেন। তো প্রচুর, যে মানুষটা অসুস্থ হয় তার দেহে কিন্তু শ্বেতরক্ত কণিকা তখন বেড়ে যায়। যদি খুব বেশি পরিমাণ বেড়ে যায়, তখন তারা কি করে, বাড়তে 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 জীবাণুগুলোকে ধ্বংস করে। এখন যদি রোগটা কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কি করি, বাহির থেকে এক্সট্রা অ্যান্টিবায়োটিক আমরা কিনে কিনে খাচ্ছি, সিপ্রোসিন খাচ্ছি, সিপ্রোফ্লক্সাসিন, আরও বিভিন্ন জাতীয় যে অ্যান্টিবায়োটিকগুলো আছে যেগুলো আমার জানা নেই, ওগুলো কিন্তু বাজার থেকে আমরা কিনে কিনে খাই। কেন খাই? কারণ হচ্ছে ওই শ্বেতরক্ত কণিকাকে শক্তিশালী করার জন্য। আমার মনে হয় বুঝতেছো। এইবার আমরা রক্তের আরেকটা বিষয়ে যাচ্ছি, সেটা হলো অণুচক্রিকা। এই অণুচক্রিকার কথা যদি বলি, অণুচক্রিকার একটা কাজ আছে খুব সুন্দর, তো সময় আর মেকআপ হচ্ছে না, বিস্তারিত বলা যাচ্ছে না। অণুচক্রিকাকে আসলে বলে হচ্ছে থ্রম্বোসাইট, হ্যাঁ, আর ইংরেজিতে এটাকে বলে প্লেটলেট। প্লেটলেট বলে, থ্রম্বোসাইট বলে। আর একটা জিনিস হচ্ছে এর কি কাজটা শুধু বলে দিচ্ছে, এটা কি করে, এটা রক্ত তঞ্জন করে, মানে রক্তকে জমাট বাঁধায়। এর মধ্যে কি কি রাসায়নিক পদার্থগুলো আছে, অনেকগুলো জিনিস আছে এর মধ্যে, বিস্তারিত আমি বলতে পারছি না সবগুলো, এখন বললে সময় লাগে যাচ্ছে। কিন্তু লাস্টে একটা জিনিস বলে দিচ্ছি, শুধু ফাইব্রিন উৎপন্ন করে। ফাইব্রিন তখন এখানে প্রচুর সৃষ্টি হয়, যেটা রক্ত ঝালরের মতো সৃষ্টি, মানে সুতার মতো। এটা কিন্তু সুতা, ফাইব্রিন কিন্তু একজাক্টলি সুতার মতো, যেখানে কেটে গেল বা রক্তক্ষরণ হচ্ছে, রক্ত পড়তেছে, শ্বেতরক্তকণিকা এই অণুচক্রিকা সেখানে অনেকগুলো কাজ করে। প্রোটিনের থ্রম্বিন করে, তারপরে হচ্ছে এই ফাইব্রিন, লাস্টে যখন ফাইব্রিন উৎপন্ন করে প্রোটিনগুলোর থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে, এই ফাইব্রিনটা হচ্ছে সুতার মতো অংশ। এটা তখন তোমার এই সুতা, অনেকগুলো সুতা একসাথে হলে যেরকম প্যাসমুস লেগে যায়, ঠিক রক্ত যখন ক্ষরণ হতে থাকে আস্তে আস্তে যেখানে কাটা অংশের মধ্যে, তখন অণুচক্রিকা সেখানে জমাট বাঁধতে সাহায্য করে। মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা শুধু মনে রাখবে এইটুকুই, যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধায় সহযোগিতা করে। এখন সার্বিকভাবে রক্তের কাজ যদি বলি আমি, রক্ত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে অংশগ্রহণ করে। রক্ত দেহের হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যাচ্ছে। এটা আরেকটা পড়া ছিল, এই যে ধমনী এবং শিরা, এটা আমি বলতেছি এখনই। মানে ধমনী যেটা, এটা নিয়ে বলি একটু। ধমনী রক্তের কাজের মধ্যে বলছিলাম, যেটা দেহের কিন্তু তাপমাত্রা বজায় রাখে, ক্ষার এবং অ্যাসিডের যে ভারসাম্য সেটা নিয়ন্ত্রণ করে, তারপরে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, খাদ্যসার জমা রাখে, অনেকগুলো কাজ আছে। বুঝতে পেরেছো তোমরা। এখন ধমনী যেটা, সেটা আসলে কি? ধমনী হচ্ছে, দেখো, এমন একটা নালী, রক্তের একটা নালী, সেটা কিভাবে কাজ করে। এটার কিন্তু ভিতরের যে দেয়ালটা, মানে ধমনীর প্রাচীরটা, এটা থাকে মোটা, প্রাচীর থাকে মোটা, আর যে এর গহ্বর হচ্ছে ছোট। কিন্তু এর ভিতরে মানে স্পন্দিত হয়, স্পন্দন স্টাইল আছে, যেহেতু এটার প্রাচীর মোটা, আর ভিতরে কোনো কপাটিকা থাকে না। আবার এর কিন্তু ভিতরে কি নেই, কোনো কপাটিকা নেই, এগুলো নেই। তাহলে কপাটিকা নেই যদি আমি বলি, কপাটিকা নেই, তাহলে এর ভিতরে রাস্তাটা হচ্ছে পরিষ্কার, ব্লাড খুব স্পিডে যেতে পারে। এখন এই রক্তটা, ধমনীর সংজ্ঞাটা দিলে আমরা কিভাবে বলবো, মানে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে নিয়ে যায়,
যে নালী তাকে ধমনী বলা হয়। হৃৎপিণ্ড থেকে সারা দেহে